হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার রয়্যাল এডুকেয়ার ইউটিউব চ্যানেল। আমি সৌমেন। তোমাদের এই অ্যাটমিক স্ট্রাকচারের যে লেকচার সিরিজ শুরু হয়েছিল, আজ তার সেকেন্ড লেকচার। দেখো, আমরা অ্যাটমিক স্ট্রাকচারে অলরেডি এই ইন্ট্রোডাকশন পার্ট, অ্যাটমিক নাম্বার অ্যান্ড মাস নাম্বার আর অ্যাটমিক মডেল, এগুলো আমরা পড়ে নিয়েছিলাম। আমরা লাস্ট কি দেখেছিলাম? আমরা লাস্ট দেখেছিলাম যে বিজ্ঞানী রাদারফোর্ড একটা মডেল দিয়েছিল, সে এক্সপেরিমেন্ট করে সেই মডেলটা ফেলিওর হয়ে গেল। কেন ফেলিওর হয়েছিল? কারণ সে ম্যাক্সওয়েলের ইলেকট্রোম্যাগনেটিক যে থিওরি আছে সেই থিওরিটাকে ব্যাখ্যা করতে পারেনি। তার জন্য কি হয়েছিল? তার মডেলটাকে বাতিল করে দেওয়া হয়েছিল। এটা তো আজকে আমরা পড়বো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো প্রথমে আমরা দেখবো কি যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ জিনিসটা কি। যেহেতু বাদ দিয়ে দিয়েছে মডেলটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের জন্য, তাহলে জানতে তো হবে যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ জিনিসটা কি। দেখো, ওই বিজ্ঞানী ম্যাক্সওয়েলের যে তত্ত্বটা ছিল না, ওই তত্ত্বটার বক্তব্য এরকম ছিল, বলছে যখন কোনো বস্তু থেকে কোনো বস্তুতে কি হবে, শক্তি বিকিরণ হবে, ওই শক্তিটি কি আকারে বিকিরণ হবে? ওয়েভের আকারে বিকিরণ হবে। শক্তিটা কি আকারে বিকিরণ হবে বলছে? ওয়েভের আকারে বিকিরণ হবে। ওই ওয়েভটা কেমন দেখতে হয়? ওই ওয়েভটা দেখতে হয় এরকম প্রকৃতির দেখতে হয়। এরকম ভাবে যাচ্ছে ওয়েভটা দেখতে হয়, ওয়েভটা দেখো এরকম প্রকৃতির দেখতে হয়। এই যে ওয়েভ আছে, এই ওয়েভটার কি হবে? এর ওয়েভের একটা দৈর্ঘ্য থাকবে, যেটাকে আমরা কি বলছি? এটাকে বলছি ওয়েভ লেন্থ। ওয়েভ লেন্থ কোনটাকে বলছি আমরা? এই যে এই জায়গা থেকে এই জায়গা, এই দূরত্বটাকে আমরা কি বলছি? এই দূরত্বটাকে বলছি আমরা ওয়েভ লেন্থ, একটা ওয়েভের। বা এটা এখান থেকে এখানেও হতে পারে, এই দূরত্বটা কিন্তু কি হবে আমার? ল্যামডা হবে। বা দূরত্বটা আমার কোনখান থেকে হতে পারে? এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই দূরত্বটা কি হবে আমার? এটাও কিন্তু ল্যামডা হতে পারে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? যে একটা ওয়েভের কি থাকে? একটা ওয়েভ লেন্থ থাকে, তাকে আমরা প্রকাশ করি কি দিয়ে? তাকে আমরা প্রকাশ করি ল্যামডা দ্বারা প্রকাশ করে থাকি। এটা এই ল্যামডার একক কি কি হয়ে থাকে? মনে রাখবে, এর একক কি হয়ে থাকে? এর একক হয়ে থাকে আর্মস্ট্রং হয়ে থাকে, ন্যানোমিটার হয়ে থাকে, পিকোমিটার হয়ে থাকে। এবার আর্মস্ট্রং থেকে মিটারে, ন্যানোমিটার থেকে মিটারে, আর পিকোমিটার থেকে মিটারে কি করে কনভার্ট করতে হয়, তোমাদের যে ফার্স্ট চ্যাপ্টার পড়িয়েছিলাম সেখানে দেখবে ওই ইউনিট কনভার্সন টপিকটাতে আমি কিন্তু করিয়ে দিয়েছি। যারা ভিডিওটা দেখোনি তারা অবশ্যই গিয়ে করে ভিডিওটা কিন্তু দেখবে। আমাদের চ্যানেলের প্লে লিস্টে কিন্তু ভিডিওটা দেওয়া আছে ওটা। তো আমি একবার বলে দিচ্ছি এখানে, যে মনে রাখবে যে কি হয়, 1 ন্যানোমিটার সমান হয় 10⁻⁹ মিটার, বা তোমরা ভাবতে পারো যে 1 পিকোমিটার সমান হয় 10⁻⁻12 মিটার, আর 1 আর্মস্ট্রং সমান হয়ে থাকে 10⁻⁻10 মিটার। এটা হচ্ছে কি এই ন্যানোমিটার, মিটার, এদের সাথে কি এদের সঙ্গে সম্পর্কগুলো, এটা হচ্ছে এটা। তাহলে আমরা কি দেখলাম? একটা ওয়েভের কি আছে? ওয়েভলেন্থ আছে। ওয়েভলেন্থকে আর্মস্ট্রং এ প্রকাশ করতে পারি বা ন্যানোমিটারে বা পিকোমিটারে প্রকাশ করতে পারি, তার সঙ্গে মিটারের সম্পর্ক ছিল এটা। এরপর যেমন থাকে এটা, আরেকটা জিনিস জানতে হয় আমাদেরকে, সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা বলছি ওয়েভ নাম্বার, বা আমরা কি বলছি ওটাকে? তরঙ্গ সংখ্যা। কি বলছি আমরা? তরঙ্গ সংখ্যা। ওরা প্রকাশ করে থাকি কি বলছি আমরা? তরঙ্গ সংখ্যা। ওকে প্রকাশ করি আমরা নিউ বার দ্বারা প্রকাশ করে থাকি। ওটা কি হয়? 1/ল্যামডাকে আমরা কি বলছি? তরঙ্গ সংখ্যা বলছি। নিউ বার সমান কি হয়? 1/ল্যামডা হচ্ছে কি আমার? তরঙ্গ সংখ্যা। এটা তাহলে আমরা যদি একটা ওয়েভের ওয়েভ লেন্থ পেয়ে যাই, তাহলে কি পাবো? তাকে যে রেসিপ্রোকাল বা অনন্য নিয়ে নিই, আমরা কি পেয়ে যাব? তরঙ্গ সংখ্যাটা পেয়ে যাব। এটা আর কি থাকে? আর এই একটা ওয়েভের থাকে না, ওয়েভের কি থাকে? ওয়েভের একটা ফ্রিকুয়েন্সি থাকে। ওয়েভের কি থাকে? একটা ফ্রিকুয়েন্সি থাকে বা কম্পাঙ্ক থাকে। ওকে প্রকাশ করি আমরা, ওকে প্রকাশ করে থাকি আমরা নিউ দ্বারা প্রকাশ করে থাকি। এটাকে কি বলছি আমরা? এটাকে বলছি আমরা কম্পাঙ্ক। কি দিয়ে প্রকাশ করছি আমরা? নিউ দ্বারা প্রকাশ করছি। এটা এটা মানে কি? এটা মানে তুমি ধরো এখানে ধরো কোনো পয়েন্ট আছে, কি আছে? এরকম একটা পয়েন্ট আছে। এই পয়েন্টের মধ্য দিয়ে পার সেকেন্ডে কতগুলো ওয়েভ পাস করতে পারে। যদি পার সেকেন্ডে 5টা ওয়েভ পাস করতে পারে, তাহলে এই ওয়েভ লেন্থ তখন কি হবে? এই তরঙ্গটা আছে, তরঙ্গের কম্পাঙ্ক হবে কত? 5 হয়ে যাবে। এটা তাহলে এই কি বুঝলাম? যে একটা পয়েন্টের মধ্য দিয়ে যতগুলো ওয়েভ পাস করবে সেটি হবে তার কি? ফ্রিকুয়েন্সি বা কম্পাঙ্ক। এর একক কি হয়ে থাকে? এর একক হয়ে থাকে সেকেন্ড ইনভার্স, বা এর একককে আমরা কি বলে থাকি? হার্জও বলে থাকি। সেকেন্ড ইনভার্স বা হার্জ দুটো কিন্তু একই জিনিস। এটা আর এখানে তরঙ্গ সংখ্যা ছিল না, এর একক কি হয়ে থাকে? এর একক হয়ে থাকে সেন্টিমিটার ইনভার্স বা মিটার ইনভার্স। এটা তাহলে দেখো আমরা একটা ওয়েভকে বোঝার জন্য কি বুঝলাম? যে একটা ওয়েভের একটা ওয়েভ লেন্থ থাকে,
আর এক কি থাকে, সে ওয়েভলেন্থের রেসিপ্রোকাল নিলে আমরা পাচ্ছি তরঙ্গ সংখ্যা পাচ্ছি, আর কি থাকে, আর একটা থাকে ওয়েভের কম্পাঙ্ক। ওই কম্পাঙ্কের একক হচ্ছে সেকেন্ড ইনভার্স বা হার্জ হয়ে থাকে এটা। এরপর কি হয়ে থাকে মনে রাখবে, এই যে তরঙ্গ দৈর্ঘ্য পেলাম ল্যামডা, আর যে কম্পাঙ্কের সঙ্গে সম্পর্ক থাকে, সম্পর্কটা কি হয়ে থাকে আমরা জানি কি হয়, যে ল্যামডা সমান হচ্ছে সি বাই নিউ, বা নিউ সমান হচ্ছে সি বাই ল্যামডা, একটা সম্পর্ক থাকে। ধরো তোমাকে কোনো একটা ওয়েভের কি করলো, কোনো একটা ওয়েভের ক্ষেত্রে তোমাকে ল্যামডাটা বলে দিল, তখন তুমি কি করতে পারবে, এই সম্পর্ক বসালে নিউটা পেয়ে যাবে। এখানে সিটে কি, এখানে মনে রাখবে সিটে হচ্ছে কি আলোর গতিবেগ, কার গতিবেগ, আলোর গতিবেগ, ওর মানটা কত হয়ে থাকে 3 গুণিত 10⁸ মিটার পার সেকেন্ড, বা হয়ে থাকে 3 গুণিত 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে এই ভ্যালুটা ইউজ করে কি আমাকে যদি কোনো একটা ওয়েভের ল্যামডা বলে দেয়, আমি নিউ বার করতে পারবো, বা নিউ বলে দিলে ল্যামডা বার করতে পারবো। তাহলে একটা ওয়েভের কি বুঝলাম আমরা বুঝতে পারলাম একটা ওয়েভের ক্ষেত্রে কি আছে, ওয়েভ লেন্থ আছে, আর তার ক্ষেত্রে কি আছে, তার কম্পাঙ্ক আছে, এবং এই ওয়েভ লেন্থের সঙ্গে কম্পাঙ্কের একটা আমরা কি পেলাম সম্পর্ক দেখতে পেলাম। এটি ছিল ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এটা এবারে দেখো যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বললাম, এবারে এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভগুলোকে কি করেছে বিভিন্ন ধরনের, তাহলে কি বুঝতে পারলাম যে ওয়েভের কম্পাঙ্ক থাকে একটা, বা ওয়েভের কি থাকে ওয়েভ লেন্থ থাকে। এবার এই কম্পাঙ্ক বা ওয়েভ লেন্থ এরকম যদি ভ্যালুটাকে সাজানো হয়, তাহলে একটা স্পেকট্রাম দেখতে পাই, সেটাকে কি বলছি আমরা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। সেটাকে কি বলছি আমরা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। ওখানে কি কি থাকে, রেডিও ওয়েভ থাকে, মাইক্রোওয়েভ থাকে, ইনফ্রারেড থাকে, ভিজিবল থাকে, আলট্রাভায়োলেট, এক্সরে আর গামা রে, এতগুলো থাকে। এর মধ্যে কি হয় শুধুমাত্র আমরা দেখতে পাই কোন পোর্শনটাতে, মনে রাখবো শুধুমাত্র দেখতে পাই আমরা এখানে, তোমাদের দেখতে পাই আমরা এই যে ভিজিবল জায়গাটা আছে না, শুধুমাত্র এইটুকুন জায়গার মধ্যে আমরা দেখতে পাই, বাদ বাকি এই পোর্শনটা দেখতে পাই না, আর এই দিকটা দেখতে পাই না। আর মনে রাখবে এই যে এই সাইড থেকে যদি আমরা এই সাইড বরাবর যাই, এই সাইড থেকে এসে এবার বললে কি হচ্ছে আমার ফ্রিকুয়েন্সিটা আস্তে আস্তে কি করবে বৃদ্ধি পাবে, আর ল্যামডাটা কি হবে, ল্যামডাটা আস্তে আস্তে ডিক্রিজ করবে। ওই জন্য দেখো এখানে এই জায়গাতে কি আছে, এই জায়গাতে দেখো এই ল্যামডার মানটা বেশি, যত দেখো এদিকে যাচ্ছে ল্যামডার মানটা কি হচ্ছে আস্তে আস্তে আমার এই ল্যামডার মানটা আস্তে আস্তে কমতে শুরু করেছে না, এদিক থেকে এই দিকটা এটা। তাহলে আশা করি বুঝতে পারলে যে কি হয়, যে এই দিক থেকে এদিকে গেলে কি হচ্ছে আমার আস্তে আস্তে ল্যামডাটা কমছে, আর ফ্রিকুয়েন্সিটা আস্তে আস্তে বাড়ছে। এটা মনে রাখাটা শর্ট ট্রিক্স আছে, এই রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেডের পরপর মনে রাখার জন্য। এভাবে মনে রাখবে রাহুলস মাদার ইজ ভিজিটিং আঙ্কেল জেভিয়ার গার্ডেন। কি বললাম ওটা, রাহুলস মাদার ইজ ভিজিটিং আঙ্কেল জেভিয়ার গার্ডেন। দেখো এখান থেকে কি কিগুলো আসো ভালো করে দেখো, এই যে রাহুলস কি দিয়ে শুরু হচ্ছে, আর দিয়ে শুরু হচ্ছে, তাহলে প্রথমে কে থাকবে আমার, প্রথমে থাকবে হচ্ছে রেডিও ওয়েভ। তারপরে আছে মাদার্স, এই মাদার থেকে এম থেকে কি আসবে, এম থেকে আসবে হচ্ছে মাইক্রোওয়েভ। এই যে ইজের আই থেকে কি আসবে, এখান থেকে আসবে আই আর। তারপরে দেখো ভিজিটিং, ভি থেকে কি আসবে, ভি থেকে আসবে ভিজিবল। তারপরে দেখো আঙ্কেল, ইউ থেকে কি আসবে ইউভি। তারপরে জেভিয়ারের এখান থেকে আসবে কি এক্স রে, আর গার্ডেনের জি থেকে আসবে গামারে। তাই যদি এটা মনে রাখো তোমরা, অটোমেটিক মনে রাখতে হবে প্রথমে কোন কোনগুলো পরপর করে দেওয়া আছে। রাহুলস মাদার ইজ ভিজিটিং আঙ্কেল জেভিয়ার গার্ডেন, এখান থেকে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, আইআর, ভিজিবল, তারপরে ইউভি, এক্স রে আর গামারে। তার মধ্যে দেখো যে ভিজিবল যে রেঞ্জটা আছে না, এই ভিজিবল রেঞ্জটা কত থেকে হয় মনে রাখবে, এই ভিজিবল যে রেঞ্জটা হয়ে থাকে এর মানটা হয়ে থাকে কত, এর মানটা হয়ে থাকে এখান থেকে 750, আর এটা কত 380 হয়ে থাকে, এত ন্যানোমিটার থেকে এত ন্যানোমিটার। এই রেঞ্জের মধ্যে কি হয় আমরা এই রেঞ্জের মধ্যে দেখতে পাই, বাদ বাকি এদিকেও দেখতে পাই না, এদিকেও দেখতে পাই না। আর তোমরা ভালো করে জানো এই গোটা পোর্শনটাকে কি বলে থাকি আমরা ভিভি0 বলে থাকি। তাহলে এখানে কি আছে হচ্ছে ভি আই বি জি ওয়াই ও আর। দেখো ভায়োলেট, তারপরে চলে আসছে ইন্ডিগো, তারপরে চলে আসছে ব্লু, তারপরে গ্রিন, তারপরে ইয়েলো, তারপরে অরেঞ্জ, আর এখানে আসছে কি রেড। এটা এইভাবে এখান তো 380 থেকে 750 ন্যানোমিটারের মধ্যে আমরা দেখতে পাই। আমাদের দুনিয়াতে যা কালার দেখতে পাচ্ছি এইটুকুন জায়গার মধ্যে দেখতে পাই 380 ন্যানোমিটার থেকে 750 ন্যানোমিটার। এখান থেকে কোয়েশ্চেন কিভাবে আসে তোমাকে জিজ্ঞেস করতে পারে এইভাবে,
যে এখানে তোমাকে এরকম করে সাজিয়ে দিল, বলবে কার এনার্জি কম, কার এনার্জি বেশি, বা কার ল্যামডা কম, কার ল্যামডা বেশি, বা জিজ্ঞেস করতে পারে কার ফ্রিকোয়েন্সি কম, কার ফ্রিকোয়েন্সি বেশি, এরকম চারটা দিয়ে দেবে, বলবে কার মান কম হবে, কার মান বেশি হবে, এরকম হবে। এক্স্যাক্টলি মান জিজ্ঞেস করবে না, কিন্তু তোমাকে অর্ডার যে কোনো সময় কি করতে পারে, সাজাতে দিতে পারে। মনে রাখবা সব থেকে বেশি কার মান হয়ে থাকে, নিউর মান সব থেকে বেশি হয়ে থাকে কার জন্য, এই গামারের জন্য মানটা কি হয়ে থাকে, সব থেকে বেশি হয়ে থাকে। এটি ছিল কি আমার, এটা ছিল ইলেকট্রোম্যাগনেটিভের যে তোমার ইলেকট্রোম্যাগনেটিক যে ওয়েভ ছিল, এটা ছিল ওয়েভের সম্পূর্ণ কিছু ব্যাপার। এটা এরপর দেখো হচ্ছে প্লাঙ্কের কোয়ান্টাম থিওরি। এটা তাহলে দেখো আমরা পড়ছিলাম কোন জায়গাতে, যে বিজ্ঞানী রাদারফোর্ড একটা মডেল দিয়েছিল, কিন্তু মডেলটা কি হলো, মডেলটা বাতিল হয়ে গেল। কেন? কারণ সে ম্যাক্সওয়েলের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থিওরিটাকে ব্যাখ্যা করতে পারেনি, এবং ওই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থিওরি জিনিসটা কি আমরা সেটাও দেখলাম। এরপর দেখো বিজ্ঞানী প্ল্যাঙ্ক কি করেছিল, কোয়ান্টাম থিওরি দিয়েছিল। প্রথমত থিওরিটা এসেছিল কি জন্য, দেখো যখন রাদারফোর্ড থিওরি দিতে পারলো না, তখন কি হয়, তখন সায়েন্সের অনেক কিছু ঘটনা ঘটছিল। যে ঘটনাগুলো কি হচ্ছিল, যে ঘটনাগুলোকে ওই ক্লাসিক্যাল ফিজিক্স বা পুরনো যে ফিজিক্সের ফর্মুলা ছিল সেগুলো দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছিল না। সেই মুহূর্তে কি, সেই মুহূর্তে বিজ্ঞানী প্ল্যাঙ্ক মানে ব্যাখ্যা করা যাচ্ছিল না, মানে অনেক কিছু ব্যাখ্যা করা যাচ্ছিল না, তার মধ্যে একটা অ্যাটমিক স্ট্রাকচার ব্যাখ্যা করা যাচ্ছিল না, আরো ব্ল্যাক বডি রেডিয়েশন বা কৃষ্ণ বস্তুর বিকিরণ এটাও ব্যাখ্যা করা যাচ্ছিল না, আর ব্যাখ্যা করা যাচ্ছিল হিট ক্যাপাসিটি অফ সলিড, এটা ব্যাখ্যা করা যাচ্ছিল না, ফটো ইলেকট্রিক ইফেক্ট, এরকম কিছু কিছু ঘটনা ছিল যেগুলোকে কোনো রকমের ব্যাখ্যা করা যাচ্ছিল না। এই ঘটনাটা ঘটছে তোমার ওই 1800 সালের, মানে 1800 যে লাস্ট সময়টাতে আছে, ওই 1870-80 থেকে 1920-30 এই সময়ের গ্যাপটাতে কি হচ্ছে, এই সময়ের গ্যাপটাতে কিছু কিছু ঘটনা দেখা যাচ্ছে যেগুলোকে কি করা যাচ্ছে, যেগুলো পুরনো যে ক্লাসিক্যাল ফিজিক্স আছে সেগুলোতে ব্যাখ্যা করা যাচ্ছে না। তখন কি হলো, তখন বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক কি করেছিল, একটা নতুন থিওরি দিয়েছিল, সেই থিওরিটাকে বলছি আমরা কোয়ান্টাম থিওরি। এই কোয়ান্টাম থিওরিকে ইউজ করে কি করবো আমরা, ওই যে ঘটনাগুলো আছে ওই ঘটনাগুলো ব্যাখ্যা করা যাচ্ছিল। যেহেতু দেখো, যেহেতু কি পরমাণুর যে অ্যাটমিক স্ট্রাকচার যে ব্যাপারটাকে ব্যাখ্যা করা যায়নি, তাই কি হয়েছিল, তাই বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক এই থিওরিটা আমাকে জানতে হবে ও থিওরিটা কি দিয়েছিল। তারপরে এই থিওরিকে ইউজ করে কি হবে, এই থিওরিকে ইউজ করে আমরা অ্যাটমিক স্ট্রাকচারের যে বিভিন্ন রকম যে মডেলগুলো আসবে এরপরে কোয়ান্টাম থিওরি ইউজ করে আসবে, আমরা সেগুলো আস্তে আস্তে দেখবো। তাই আমাদেরকে এখানে কোয়ান্টাম থিওরি, প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি পড়তে হবে একটু আর কি এখানে। এবার মনে রাখবে এই প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরিটি কি বলেছিল, দেখো ম্যাক্সওয়েল কি বলে দিয়ে গেছিল, যে যখন কোনো বস্তু থেকে কোনো বস্তুতে কি হয়, এনার্জি এমিট করে বা এনার্জি অ্যাবজর্ব করবে, কি আকারে, কি আকারে করে, ওয়েভের আকারে করে বলেছিল। আর ওয়েভ কি জিনিস, একটা কন্টিনিউয়াস জিনিস। কিন্তু কি বিজ্ঞানী প্ল্যাঙ্ক কি বলেছিল, বিজ্ঞানী প্ল্যাঙ্ক বলেছিল যখন কি হয়, যখন কোনো জিনিসের শক্তি শোষণ বা বিকিরণ হয়, সে তখন কি হবে, তখন ও কিন্তু কন্টিনিউয়াস আকারে হবে না, কি হবে, ডিসক্রিট আকারে হবে, মানে ভেঙে ভেঙে হবে, নিরবিচ্ছিন্ন আকারে কি হবে, কন্টিনিউয়াস আকারে হবে না, ডিসকন্টিনিউয়াস আকারে হবে। বা যখন বিকিরণটা হবে তখন কি আকারে হবে, ডিসক্রিট আকারে হবে, আর প্যাকেট প্যাকেট আকারে হবে। এই কথাটা কে বলেছিল, বিজ্ঞানী প্ল্যাঙ্ক এই কথাটা বলেছিল, এবং এই থিওরিটাকে কি বলেছিল না, কোয়ান্টাম থিওরি। এরপর যে বিকিরণ করছে ওর এনার্জি কি হবে, ওর এনার্জিটা নির্ভর করে থাকে ই ভেরিজেস কি হয়, ই ভেরিজেস কি হচ্ছে আমার নিউ। এই সমীকরণটা কি বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক এই সমীকরণটা দিয়েছিল। মানে ওই যে এনার্জি বিকিরণ করছে, ওই এনার্জিটা যে আমি বললাম এনার্জি বিকিরণ করছে, ওই এনার্জিটা অ্যাবজর্ব করছে, ওই এনার্জির মানটা কার উপর নির্ভর করবে, নির্ভর করবে যে রেডিয়েশনটা যাচ্ছে সেই রেডিয়েশনের ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করবে। ফ্রিকোয়েন্সির মান বেশি হলে রেডিয়েশনের এনার্জি বেশি হবে, ফ্রিকোয়েন্সির মান কম হলে এর এনার্জি কি হবে, কম হবে। এই যে প্রপোর্শনাল যে চিহ্নটা, সেই চিহ্নটা যদি তুলি আমরা, তখন কি আসবে, ই সমান আসবে এইচ ইন্টু নিউ। এই যেখানে এইচটা আছে না, এই এইচটা কি হচ্ছে, এইচটা হচ্ছে মনে রাখবে প্লাঙ্কের ধ্রুবক। এটাকে কি বলছি আমরা, এটাকে বলছি আমরা প্লাঙ্ক কনস্ট্যান্ট, এটাকে বলছি আমরা প্লাঙ্কের ধ্রুবক। এর মান কত হয়ে থাকে, এর মান হয়ে থাকে 6.626 গুণিত 10⁻³ জুল ইন্টু সেকেন্ড, বা হয়ে থাকে 6.626 গুণিত 10⁻27 আর্গ ইন্টু সেকেন্ড। এটা হয়ে থাকে এইচ এর মান। তাহলে প্রথমে বিজ্ঞানী ম্যাক্সওয়েল একটা ধারণা দিয়েছিল, সেটাকে বাদ দিয়ে করে বিজ্ঞানী প্ল্যাঙ্ক কোয়ান্টাম থিওরি আবিষ্কার করলো। সেই কোয়ান্টাম থিওরি ধারণা দিল যে যখন শক্তির বিকিরণ হবে ও ডিসক্রিট আকারে বিকিরণ হবে, প্যাকেট প্যাকেট আকারে বিকিরণ হবে, এবং যে শক্তির বিকিরণ হচ্ছে তার এনার্জিটা কত হবে, এনার্জি ই সমান হবে তার ই সমান এইচ নিউ হবে। এইচটি কি এখানে প্লাঙ্কের ধ্রুবক, আর নিউটা হচ্ছে যে রেডিয়েশন যাচ্ছে বা যে রেডিয়েশনটা আছে সেই রেডিয়েশনের ফ্রিকোয়েন্সি হচ্ছে কি নিউ। এবার আমরা কি জানি নিউ সমান কি হয়, সি বাই ল্যামডা, একটু আগে দেখলাম। তাহলে এখন সমীকরণটা কি লিখতে পারি আমরা, যে ই সমান কি হয় আমার এইচ সি বাই ল্যামডা। তাহলে কেউ কোনো জিনিস যদি শক্তি বিকিরণ করে বা শোষণ করে, তার মানটা আমরা এখান থেকে পেয়ে যাবো। এই সমীকরণ ইউজ করলে আমরা কি পাবো, এখান থেকে মানটা পেয়ে যাবো এটা। এবার ধরো এটা হচ্ছে একজনকার এনার্জি। এরপর যদি দেখা যায় এন সংখ্যক প্যাকেট এনার্জি গেছে, আমি কি বললাম যে এনার্জিটা যখন বিকিরণ করবে কি আকারে বিকিরণ করবে, ও প্যাকেট প্যাকেট আকারে বিকিরণ করবে। এরপর এখানে একটা প্যাকেট এনার্জি এত পেয়েছে, এই প্যাকেটগুলোকেই না আলোর ক্ষেত্রে ফোটন বলে থাকে, বা এমনিকে এক প্যাকেট ওয়ান কোয়ান্টও বলে থাকে এটা। এরপর কি একটা প্যাকেট প্যাকেট এনার্জি যাচ্ছে,
এই যদি হয় যে n সংখ্যক প্যাকেট গেছে, তখন এনার্জিটা কত হবে? তখন এনার্জিটা হবে E সমান n ইন্টু এইচ নিউ হয়ে যাবে। তখন E সমান n ইন্টু এইচ নিউ হয়ে যাবে। মোট এনার্জি হবে E সমান n ইন্টু এইচ নিউ। এটা এখান থেকে তোমাদের কিরকম প্রবলেম পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে, তোমাকে বলে দেবে হয়তো একটা লাইট আছে, এই লাইটের হয়তো তোমাকে বলে দিল যে এই লাইটের ফ্রিকোয়েন্সি এত বা ওয়েভলেন্থ এত, তোমাকে জিজ্ঞেস করবে এখানে কি ওই লাইটের এনার্জি কত হবে, বা তোমাকে এনার্জি দিয়ে দিতে পারে, ফ্রিকোয়েন্সি বা ওয়েভলেন্থ জিজ্ঞেস করতে পারে। আর এখানে তো ভালো করে জানো তোমরা, এইচ মানে হচ্ছে কি প্লাঙ্কের কনস্ট্যান্ট এটা, আর সি হচ্ছে লাইট অফ স্পিড, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড হয়ে থাকে। এটা দেখো এখান থেকে প্রবলেম এসছে, দেখো প্রবলেমটা কি বলেছে, প্রবলেমটা বলেছে এরকম, বলছে ইফ চেঞ্জ ইন এনার্জি ডেল্টা ই সমান 3 × 10⁻⁸ জুল, যদি এনার্জির মানটা এত হয়ে থাকে, কত 3 × 10⁻⁸ জুল, জিজ্ঞেস করেছে এর ওয়েভলেন্থ কত হবে, কি বলছে দেন ওয়েভলেন্থ অফ দ্য লাইট ইজ, এই লাইটের ওয়েভলেন্থ কত হবে। আমরা সমীকরণটা কি দেখলাম একটু আগে, আমরা সমীকরণ জানি যে ই সমান কি হয় h/λ হয়ে থাকে। আমাকে কি মান বলে দিয়েছে, ই এর মানটা বলে দিয়েছে, আর আমি এইচ আর সি এর মান জানি, কারণ এইচ আর সি এর মানটা কি হয়ে থাকে, ধ্রুবক হয়ে থাকে। তাহলে ল্যামডার মানটা আমাকে কি করতে হবে, বার করতে হবে। ল্যামডা সমান কি হবে, ল্যামডা সমান হচ্ছে h/c/e। এইচ এর মানটা কত 6.626 গুণিত 10⁻⁻34, আর সি এর মানটা কত 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, ডিভাইড বাই কত হবে, ই এর মানটা কত দিয়েছে 3 × 10⁻⁸ 3 × 10⁻⁸। তাহলে দেখো এই 3 কেটে যাবে, -8 উপরে উঠলে কি হয়ে যাবে, +8 হয়ে যাবে। তাহলে সমীকরণটা আসবে কি আমার, সমান আসবে 6.626 গুণিত 10⁻⁻34 +8 এত কি আসবে, এত মিটার আসবে, কারণ এখানে যে জুল ছিল আর এখানে কি ছিল জুল ইন্টু সেকেন্ড, জুল কেটে যাচ্ছে আর পার সেকেন্ডে কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি আমার শুধুমাত্র মিটারটা পড়ে থাকছে। তাহলে এখানে আসবে কি সমান আমার 6.626 গুণিত 10⁻⁸ 8 8 16, 16 -18 মিটার, এটা আসছে। কিন্তু আমার এখানে দেখো অ্যান্সারগুলো কিসে দেওয়া আছে, সব আমাকে অ্যান্সারগুলো আর্মস্ট্রংয়ে দেওয়া আছে। তাহলে কি করতে হবে আমাকে, এটাকে আর্মস্ট্রংয়ে কনভার্ট করে নিতে হবে। আমরা কি জানি, আমরা জানি যে 1 আর্মস্ট্রং সমান 10⁻⁻10 মিটার হয়ে থাকে। তাহলে 1 মিটার সমান কত আর্মস্ট্রং হবে, 10⁻10 হয়ে যাবে, এটা দিকে চলে এলে এটা, তাহলে এখানে কত আসবে সমান 6.626 গুণিত 10⁻⁸ আর্মস্ট্রং, এটা। তাহলে এখানে দেওয়া আছে, অবশ্যই এখানে উত্তর আছে কি 6.626 বা 6.626 বা 6.64 লিখতে পারো, এটা কত হয় 10⁻⁸। এটা 6.626 হবে, এগুলো সব কত 6.626 গুণিত 10⁻⁸ আর্মস্ট্রং, এটা হবে উত্তর। তো তোমাদেরকে এরকম যদি প্রবলেম দেয়, এনার্জি দিয়ে দেয়, ওয়েভলেন্থ বার করতে পারবে, বা তোমাকে ওয়েভলেন্থ দিয়ে দিল, এনার্জিও তোমরা কি করতে পারবে, বার করতে পারবে। এটা তাহলে দেখো আমরা কি পড়লাম এখনো অবধি, যে রাদারফোর্ড মডেল দিয়েছিল, বাদ হয়ে গেল ম্যাক্সওয়েলের জন্য, তারপরে কি এলো প্ল্যাঙ্ক একটা নতুন থিওরি দিল, কোয়ান্টাম থিওরি। এরপর আমরা কি দেখবো, ওই কোয়ান্টাম থিওরিকে ইউজ করে বিজ্ঞানী বোর আর একটা মডেল দিয়েছিল, তাকে আমরা কি বলবো, বোরের মডেল। তাহলে আমরা এখন পড়বো কি হচ্ছে, বোরস অ্যাটমিক মডেল। বোর কি কাজ করেছিল, দেখো বোর ওই কোয়ান্টাম থিওরি ইউজ করেছিল, তার সঙ্গে ক্লাসিক্যাল ফিজিক্স থিওরিকে কিছু ইউজ করেছিল, এই দুটো থিওরিকে একসাথে ইউজ করে একটা মডেল দিয়েছিল, তাকে আমরা বলছি বোরের মডেল। বোর কিন্তু কোনো রকম কোনো এক্সপেরিমেন্ট করেনি এই কাজটা করার জন্য, ওই জন্য বোর যেগুলো দিয়েছিল না, আমরা সূত্র না বলে কি বলে থাকি, আমরা পোস্টুলেট বলে থাকি। সূত্র কখন হয়ে থাকে, যখন কি করে, যখন কোনো জিনিস এক্সপেরিমেন্ট করে প্রমাণ করা হয়, তখন সেটাকে আমরা সূত্র বলে থাকি। আর যখন কোনো এক্সপেরিমেন্ট না করে যখন কোনো কিছু বলা হয়, তখন সেটাকে আমরা কি বলছি, পোস্টুলেট বলছি। বোর কিন্তু কোনো এক্সপেরিমেন্ট করেনি, রাদারফোর্ড এক্সপেরিমেন্ট করে দিয়েছিল, বোর কিন্তু কোনো রকম কোনো এক্সপেরিমেন্ট করেনি। তারপরে এই দুটো থিওরি, যে কোয়ান্টাম থিওরি আর ক্লাসিক্যাল ফিজিক্স থিওরি, এগুলো ইউজ করে একটা মডেল দিয়েছে, তাকে বলছে বোরের অ্যাটমিক মডেল। ওই মডেলের কি 3টে পোস্টুলেট ছিল, মানে 3টে স্বীকার্য ছিল। এই স্বীকার্যগুলো ভালো করে দেখবো, তাহলে আমরা বুঝতে পারবো যে বোরের অ্যাটমিক মডেলটা কি ছিল। এটা ওর দেখো ফার্স্ট পোস্টুলেট কি বলছে, ফার্স্ট পোস্টুলেট বা প্রথম স্বীকার্য কি বলছে, দেখো প্রথম স্বীকার্য বলতে চাইছে এরকম, বলছে কি হয়, বলছে এই যে নিউক্লিয়াস আছে মাঝে কি হবে, নিউক্লিয়াসের মধ্যে কি থাকবে, সমস্ত পজিটিভ চার্জ থাকবে, আর নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি হবে, বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো আস্তে আস্তে ঘুরবে। তাহলে এখানে দেখো এই যে 1 নম্বর বৃত্তাকার কক্ষপথ বলেছি, এটা
এটা কি হয়েছে, এটা দেখো 1 নম্বর বৃত্তাকার কক্ষপথে ঘুরছে ইলেকট্রনটা, এটা দেখো 2 নম্বর বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনটা ঘুরছে। কারণ কি দেখতে পাচ্ছি, নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি হবে, একটি বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরবে। আর যে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরবে না, সবাইকে কি থাকবে, একটা নির্দিষ্ট ব্যাসার্ধ থাকবে। এই প্রতিটি বৃত্তাকার কক্ষপথ আছে, সবাইকে কি থাকবে, নির্দিষ্ট একটা ব্যাসার্ধ থাকবে। আর কি থাকবে, এই যে ইলেকট্রনটা ঘুরছে, এই ইলেকট্রন কি হবে, ইলেকট্রন যখন ঘুরবে, ঘোরার সময় কোনো রকম কোনো শক্তি বিকিরণও করবে না, আর কোনো রকম কোনো শক্তি কি করবে, শোষণও করবে না। আর এখানে কি, এই যে কক্ষপথটা ঘুরছে, কক্ষপথের মধ্যে কি হবে, শক্তিটার মানটা ফিক্সড থাকবে। মানে এখানে যে এই আমি বলি 1 নম্বর কক্ষপথ বলে থাকি, এটার ক্ষেত্রে বললাম n=1। তাহলে যে 1 নম্বর কক্ষপথ আছে, এই কক্ষপথের ব্যাসার্ধ ফিক্সড থাকবে আর শক্তিও ফিক্সড থাকবে। আর এখানে যে ইলেকট্রনটা ঘুরছে, অর্থাৎ এখানে যে পরিমাণ ইলেকট্রনটা ঘুরছে এখানে, সেই ইলেকট্রনের কি হবে, সেই ইলেকট্রনের শক্তিও কিন্তু ফিক্সড। আর শক্তিটা কত হবে, এই কক্ষপথে যে শক্তি আছে সেই শক্তিটি হবে কার, এই ইলেকট্রনের শক্তি এটা। আর এই কক্ষপথগুলোকে আমরা কি বলছি, ওই জন্য সুস্থিত কক্ষপথ বলছি আমরা। কি বলছি আমরা, সুস্থিত কক্ষপথ। এটি ছিল কি, বিজ্ঞানী বোরের ফার্স্ট পোস্টুলেট বা প্রথম স্বীকার্য। কি বলেছিল, যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি হবে, একটা নির্দিষ্ট ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরবে। এবং যখন ঘুরবে তখন কি করবে, শক্তি শোষণও করবে না আর শক্তি বিকিরণও করবে না। আর ইলেকট্রনের শক্তিটা কত হবে, ওই যে আছে আমার কক্ষপথের শক্তিটি কার শক্তি হবে, ইলেকট্রনের শক্তি। এবারে কক্ষপথগুলোকে কি বলছি আমরা, সুস্থিত কক্ষপথ বলছি। যেটা 1 নম্বর কক্ষপথ, ওকে আমরা n=1 দিয়ে প্রকাশ করছি। 2 নম্বর কক্ষপথ n=2, n=3, n=4। ওই 1 নম্বর কক্ষপথকে আমরা কি বলে থাকি, আবার কে বলে থাকি। 2 নম্বরটাকে কি বলে থাকি, এল। 3 নম্বরটাকে এম। 4 নম্বরটাকে আমরা কি বলছি, এন। বোঝা গেল আশা করি। লেখা আছে কি দেখো, কে সেল, এল সেল, এম সেল, এন সেল, এরকম করে চলে যাবে। কে, এল, এম, এন, ও, পি, কিউ অবধি যেতে পারে। মানে এন এর মান 1 2 3 4 5 6 অবধি হতে পারে। এটা ছিল কি, এর ফার্স্ট পোস্টুলেট। তাহলে আশা করি তোমরা ফার্স্ট পোস্টুলেটটা বুঝতে পারলে। এটা এরপর দেখবো কি, সেকেন্ড পোস্টুলেট। সেকেন্ড পোস্টুলেট কি বলেছিল, সেকেন্ড পোস্টুলেট তোমরা কি বুঝলাম, যে এখানে কি আছে, এখানে নিউক্লিয়াস আছে, আর কি হচ্ছে, ইলেকট্রনগুলো এরকম নির্দিষ্ট ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনটা ঘুরছে। যখন ইলেকট্রন এরকম ভাবে ঘুরছে, ও একটা কৌণিক ভরবেগ তৈরি হচ্ছে। কি তৈরি হচ্ছে, কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ আমরা প্রকাশ করে থাকি কি, এম ভি আর। এটা সমান কি হয়, কৌণিক ভরবেগ হয়ে থাকে। এমটা কি, কে ঘুরছে, ইলেকট্রন, ইলেকট্রনের কি হবে, ইলেকট্রনের হচ্ছে ভর। ভিটা কি, ইলেকট্রনের যে বেগে ঘুরছে হচ্ছে ইলেকট্রনের কি, বেগ। আর আরটা কি হচ্ছে, যে বৃত্তাকার কক্ষপথে ঘুরছে সেই বৃত্তাকার কক্ষপথের ব্যাসার্ধ। এই তিনটাকে গুণ করলে আমরা কি পাই, এটাকে গুণ করলে আমরা পাই কৌণিক ভরবেগ, বা আমরা বলে থাকি ইংরেজিতে অ্যাঙ্গুলার মোমেন্টাম। এটা সমান কি হয়ে থাকে, এটা সমান হয়ে থাকে NH/2π। কি হয়ে থাকে এখানে, এই মানটা হয়ে থাকে অ্যাঙ্গুলার মোমেন্টাম সমান কি হয়ে থাকে, NH/2π হয়ে থাকে। এখানে এইচটা কি, এইচটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, আর পাইয়ের মান তো 22/7। আর এনটা কি, এনটা হচ্ছে একটু আগে বললাম না, এনের মানে কি কি হয়, 1 2 3 করে হয়। 1 হলে কে হয়, 2 হলে এল হয়। ওই কক্ষপথগুলো পাচ্ছিলাম, এন সমান কি হয়, 1 হয়, 2 হয়, 3 হয়, 4 হয়। মনে রাখবে এন এর মান কোনো সময়ের জন্য কিন্তু কোনো ফ্র্যাকশনে আসবে না, 1.5 বা 2.5 কিন্তু হবে না। এন এর মান সবসময় কত হবে, এই পূর্ণ সংখ্যাতেই হবে, 1 2 3 4 কিন্তু হবে। এটা ছিল কি, তার সেকেন্ড পোস্টুলেট বা দ্বিতীয় স্বীকার্য। এবার দেখো থার্ড পোস্টুলেট, 3 নাম্বার স্বীকার্য। 3টে স্বীকার্য দিয়েছিল তো, এবার দেখো 3 নাম্বার পোস্টুলেটটা কি বলছে। এটা কি বলছে এখানে দেখো, লেভেল 1 লেভেল 2 মানে কি, 1 নাম্বার এন এর মান এখানে কত, এখানে হচ্ছে এন এর মান আছে 1, আর এখানে এন এর মান আছে 2। সিমিলারলি এখানে এন এর মান কত আছে 1, আর এখানে এন এর মান আছে কত 2। এবারে দেখো বলতে চাইছে ইলেকট্রনটা n=1 লেভেল থেকে n= যদি 2 লেভেলে যেতে চায়, নিচ লেভেল থেকে উপর লেভেলে হয়তো ইলেকট্রনটা এখানে আছে, ইলেকট্রনটা এখান থেকে যদি এখানে আসতে চায়, ইলেকট্রনটা কি করতে হবে, আমাকে শক্তি শোষণ করতে হবে। যদি শক্তি শোষণ হয় তবে কি হবে, এই নিচের লেভেল থেকে উপরের লেভেলে উঠবে। এবং নিচু শক্তি স্তর থেকে উঁচু শক্তি স্তরে কখন উঠবে, যখন ইলেকট্রনটা কি করবে, শক্তিটা গ্রহণ করবে। আর যখন দেখা গেল হয়তো ইলেকট্রনটা এখানে আছে, ইলেকট্রনটা এখান থেকে নিচের লেভেলে নামতে চাইছে, মানে উচ্চ লেভেল থেকে নিচু লেভেলে নামতে চাইবে, তখন কি হবে, তখন তাকে অবশ্যই কি করবে, এখান থেকে শক্তিটা বিকিরণ করতে পারে। এখানে কি হবে, এখানে আমাকে শক্তি গ্রহণ করতে হবে। শক্তি যদি গ্রহণ করে তাহলে কি হয়, সবসময় সে নিচু লেভেল থেকে উঁচু লেভেলে উঠে। আর যদি সে শক্তি বিকিরণ করে তাহলে উঁচু লেভেল থেকে নিচু লেভেলে নামবে। আর এর মানটা কত হয়ে থাকবে, এর মনে রাখবে মানটা হয়ে থাকে ডেল ই সমান E2 - E1। আমি কি বলছি, হয়তো দেখা গেল আমার 1 নাম্বার লেভেল থেকে 2 নাম্বার লেভেলে যাচ্ছে, তাহলে কত হবে E2 - E1 করলে কতটা পরিমাণ শক্তি সে ছাড়বে বা কতটা পরিমাণ শক্তি সে গ্রহণ করবে, এটা বিয়োগ করলে আমরা কি পেয়ে যাব, এই ডেল্টা ইটা আমরা পেয়ে যাব। এটা ছিল থার্ড পোস্টুলেট। তাহলে কি করেছিল বিজ্ঞানী নিলস বোর
ও কোয়ান্টাম থিওরি আর ক্লাসিক্যাল ফিজিক্স থিওরি ইউজ করে তিনটা পোস্টুলেট দিয়েছিল। তিনটা পোস্টুলেটের মেন বক্তব্য কি ছিল, যে ইলেকট্রনটা ঘুরবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে, আর যেখানে ঘুরবে সেই কক্ষপথে শক্তি কোনো রকম কিন্তু গ্রহণও করবে না আর বর্জনও করবে না, আর তার নির্দিষ্ট একটা ব্যাসার্ধ থাকবে। সেকেন্ড পোস্টুলেট কি ছিল, যে ওখানে যে ইলেকট্রনটা ঘুরছে তার কি, তার অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগ mvr সমান কি হবে, nh/2π হবে। আর থার্ড পোস্টুলেট কি ছিল, যে ইলেকট্রনের নিচু লেভেল থেকে উঁচু লেভেলে উঠতে চাইলে তাকে শক্তি গ্রহণ করতে হবে, আর উঁচু লেভেল থেকে নিচু নামতে গেলে তাকে শক্তি বিকিরণ করতে হবে। এই তিনটা পোস্টুলেট সে দিয়েছিল। এটা ছিল বিজ্ঞানী বোরের কাজ। এই বোর থিওরিকে ইউজ করে আমরা অনেক কিছু জিনিস ক্যালকুলেশন করতে পারি। প্রথমেই বললাম না যে ইলেকট্রনটা কি হয়, নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট বৃত্তাকার একটা নির্দিষ্ট ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার কক্ষপথে ঘুরছে। এই বোরের ব্যাসার্ধটা কত হয়, ধরো এখানে কি আছে আমার, এখানে ধরো কি আছে আমার, এই জায়গাতে নিউক্লিয়াসটা আছে, তাহলে এইখান থেকে এই যে দূরত্বটা এটি কি হবে আমার, এর ব্যাসার্ধ আর হবে। এর মানটা আমরা কি করে বার করব, এর মানটা বার করার প্রসেসে কি, এই বিজ্ঞানী বোরের মডেল থেকে আমরা বার করতে পারবো। তোমাদের যেহেতু নার্সিং এর এক্সাম হবে, তাই এখানে তো কি করে ডেরিভেশন হয়তো কাজে লাগবে না, তোমরা জাস্ট মনে রাখবে মেন ফর্মুলাটা কি হয়ে থাকে, মেন ফর্মুলাটা মনে রাখলে কি হয়ে যাবে, তোমাদের কাজ হয়ে যাবে। এটা এটা হচ্ছে কি ব্যাসার্ধের ফর্মুলা। আমি বললাম হয়তো এখানে এই প্রথম বৃত্তাকার প্রথম যে কক্ষপথটা আছে, এই কক্ষপথ ইলেকট্রনটা রোটেট করছে, তাহলে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ কি হবে, মনে রাখবে কি হয়, Rn সমান 0.529, এখানে কি হবে আমস্ট্রং ইন্টু n²/z। এনটা কি, এখানে কত নাম্বার কক্ষপথে ঘুরছে, আর জেডটা কি, যে পরমাণুটা ইউজ করবে তার পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ক। এটা ইউজ করলে কি পেয়ে যাবো আমি, একটা যে নির্দিষ্ট যে ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার কক্ষপথে ঘুরছে তার ব্যাসার্ধটা আমরা কি করতে পারবো, বার করতে পারবো। এটা তাহলে এখানে কি হবে, আমি যদি তোমাকে বলে দিই যে হাইড্রোজেনের ক্ষেত্রে বার করো, তুমি হাইড্রোজেনের ক্ষেত্রে 3 নাম্বার যে কক্ষপথ আছে, কি বলছি আমরা, যে 3 নাম্বার কক্ষপথ আছে, সেই 3 নাম্বার কক্ষপথের আমরা কি করব, 3 নাম্বার কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে কি হবে, এখানে 3 নম্বর কক্ষপথ বলে দিয়েছে, মানে এন এর মান কত বসাবো, 3 বসাবো, আর হাইড্রোজেনের জন্য জেড এর মান কত হয় 1। তাহলে এখান থেকে বসালে তুমি কি পেয়ে যাবে, এই ফর্মুলা থেকে তুমি কি পেয়ে যাবে, আর এর মানটা পেয়ে যাবে, এবং কি এককে পাবে, আমস্ট্রং এককে পাবে। এটা খুব ভালো করে মনে রাখবে, এখান থেকে কিন্তু অঙ্ক প্রচুর পরীক্ষায় জিজ্ঞেস করে থাকে, বিভিন্ন পরীক্ষায় জিজ্ঞেস করে থাকে, যেখানে কি তোমাকে বলে দেবে নির্দিষ্ট অ্যাটমের ক্ষেত্রে বলে দেবে যে এই অ্যাটমের এত নম্বর কক্ষপথে ইলেকট্রনটা ঘুরছে, তাহলে সেই কক্ষপথের ব্যাসার্ধ কি হবে, কি করে বার করতে পারবে তোমরা, আশা করি। এবার দেখো ভেলোসিটি। ভেলোসিটি মানে কি বললাম, যে ইলেকট্রনটা বেগ ঘুরছে, তো যে ওর বেগটা কত হবে, ওই বেগটাকে কি, ওই বেগটাও নির্ণয় করা যায় কার সাহায্যে, এই যে বোরের থিওরি আছে, বোরের থিওরির অ্যাপ্লিকেশন থেকে আমরা কিন্তু কি করতে পারি, এখান থেকে নির্ণয় করতে পারি। এটা দেখো ওর ফর্মুলা কি হয়ে থাকে, যে ভিএন সমান কত হয়ে থাকে, 2.18 গুণিত 10⁸ সেন্টিমিটার পার সেকেন্ড গুণিত z/n। এটা হচ্ছে কার ফর্মুলা, এটা হচ্ছে ভেলোসিটির ফর্মুলা। ভিএন সমান কি হয়ে থাকে, 2.18 গুণিত 10⁸ সেন্টিমিটার পার সেকেন্ড ইন্টু কি হয় z/n। মানে আমি তোমাকে যদি বলে দিই যে এত নম্বর কক্ষপথে ঘুরছে, আর এই পরমাণুর ক্ষেত্রে তুমি এন আর জেড বার করতে পারবে, ওই এন আর জেড বসাবে, তাহলে তুমি কি বার করতে পারবে, এখান থেকে ভিএন এর মানটা বার করতে পারবে, যে এই ইলেকট্রনটার বেগ কত হবে। আমি তোমাকে বলে দিলাম হয়তো যে ইলেকট্রনটা আছে, ইলেকট্রনটা হাইড্রোজেন অ্যাটমের 4 নাম্বার কক্ষপথে ইলেকট্রনটার বেগ কত, 4 নম্বর কক্ষপথে যে ইলেকট্রনটা আছে, আমি জিজ্ঞেস করি 4 নম্বর কক্ষপথে ইলেকট্রনের বেগ কত হবে। তাহলে এখানে হাইড্রোজেনের জন্য জেড এর মান কত পাবো আমরা, 1 পাবো, আর এন এর মান কত হবে, তোমাকে 4 নাম্বার বলে দিয়েছে, মানে এন এর মান কত হবে, 4 হবে। তাহলে এখানে তুমি জেড এর মান 1 আর এন এর মান 4 বসাবে, তাহলে তুমি কি পেয়ে যাবে, ভি এর মান পেয়ে যাবে। এটা এরপর দেখো আমরা বার করবো কি, এনার্জি বা শক্তি। মনে রাখবে শক্তির কি হয়ে থাকে, ই সমান কি হয়ে থাকে, মোট এনার্জি বা টোটাল এনার্জি সমান কি হয়ে থাকে, যে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। এই দুটো এনার্জি যোগ করলে আমি কি পাবো, মোট এনার্জি পাবো। এর ক্ষেত্রে সমীকরণটা এভাবে মনে রাখবে, যে কি হয়ে থাকে, ই এন সমান -13.6 ইলেকট্রন ভোল্ট গুণিত z²/n²। এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার এনার্জির রাশিমালা, কার জন্য, বোরের থিওরির
জন্য। বোরের থিওরির ক্ষেত্রে আমরা কি করতে পারবো, যে একটা অ্যাটমের যে কক্ষপথগুলো আছে সেই কক্ষপথে কি করতে পারবো আমরা, এনার্জি নির্ণয় করতে পারবো। জাস্ট এখন ঠিক সেম জিনিস, জেড আর এন এর মান জানলে তুমি কি করতে পারবে, এর শক্তিটা কি করতে পারবে, নির্ণয় করতে পারবে। এখানে এটা এরপর এখানে দেখো, এই মনে রাখবে এখানে সম্পর্ক আছে, টোটাল এনার্জি, কাইনেটিক এনার্জি, পটেনশিয়াল এনার্জির মধ্যে কি হয়, একটা সম্পর্ক থাকে। সম্পর্ক ভালো করে মনে রাখবে, পরীক্ষায় ডিরেক্ট জিজ্ঞেস করে মাঝে মাঝে কি হয়ে থাকে, যে টোটাল এনার্জি সমান হাফ ইন্টু পোটেনশিয়াল এনার্জি সমান মাইনাস অফ কাইনেটিক এনার্জি। এই ফর্মুলাটাকে ইউজ করে ডিরেক্ট তোমাকে জিজ্ঞেস করতে পারে এখান থেকে, প্রবলেম এখান থেকে তোমাকে ডিরেক্ট জিজ্ঞেস করতে, ভালো করে এটা তোমরা মনে রাখবে। তোমাকে হয়তো এরকম জিজ্ঞেস করতে কি হবে, যে টোটাল এনার্জি সমান কি পাবো আমরা, টোটাল এনার্জি সমান পাবো মাইনাস অফ কাইনেটিক এনার্জি। এটা একটা সমীকরণ পাবো আমরা এখান থেকে। আরও সমীকরণ কি পাবো আমরা, যে পোটেনশিয়াল এনার্জি সমান -2 ইন্টু কাইনেটিক এনার্জি, 2 নম্বর সমীকরণ পাবো। আরেকটা পাবো আমরা 3 নম্বরে কি হবে, যে পোটেনশিয়াল এনার্জি সমান 2 ইন্টু টোটাল এনার্জি। এই তিনটে সমীকরণের পরীক্ষায় তোমাকে বিভিন্নভাবে জিজ্ঞেস করে থাকে। এটা তাহলে এটা কি ছিল, এনার্জি। তাহলে দেখো বোর থিওরি দিল, সেই থিওরিকে ব্যবহার করে আমরা কিন্তু এখন কি কি নির্ণয় করতে পারছি, যে একটা ইলেকট্রন ঘুরছে, ইলেকট্রনটার বেগ কত, ইলেকট্রনটা যে বৃত্তাকার কক্ষপথে ঘুরছে তার ব্যাসার্ধ কত, আর ইলেকট্রনটা যে কক্ষপথে ঘুরছে তার এনার্জি কত, এগুলো কিন্তু আমরা তিনটে কি করতে পারছি, আমরা নির্ণয় করতে পারছি। এটা কিন্তু যখন রাদারফোর্ড মডেলটা দিয়েছিল সেই মডেল ইউজ করে কিন্তু আমরা করতে পারছিলাম না এটা। এবার দেখো এখান থেকে প্রবলেমগুলো দেখলে তোমরা বুঝতে পারবে কি প্রকারের প্রবলেমগুলো এসছে। এখানে কি বলেছে, এখানে তোমাকে বলে দিয়েছে কি, যে হাইড্রোজেন পরমাণুর ভূমি স্তরে শক্তি বলে দিয়েছে -13.6 ইলেকট্রন ভোল্ট। বলেছে He+ আয়নের দ্বিতীয় উত্তেজিত স্তরে শক্তি কত হবে, কি বলেছে, যে He+ আয়নের দ্বিতীয় উত্তেজিত স্তরে শক্তি কত হবে। একটা জিনিস মনে রাখবে, এই যে আমি বললাম না যে বোরের থিওরি, যে বোরস থিওরি, মনে রাখবে এই থিওরিটা শুধুমাত্র কিন্তু অ্যাপ্লিকেবল হবে কার জন্য, হাইড্রোজেন লাইক সিস্টেমের জন্য। হাইড্রোজেন বা হাইড্রোজেন লাইক সিস্টেমের জন্য কি হয়, এটা অ্যাপ্লিকেবল হয়ে থাকে। বা বেসিক্যালি ভালো করে মনে রাখবে তোমরা, এখানে কি হয়, মানে ওয়ান ইলেকট্রন সিস্টেমের জন্য কি হয়, শুধুমাত্র এটা অ্যাপ্লিকেবল হয়ে থাকে। যদি কোনো জিনিসের মধ্যে দুটো ইলেকট্রন চলে আসে না, তখন কিন্তু বোরের থিওরি আমরা অ্যাপ্লাই করতে পারবো না। এটা ধরো তোমাকে আমি কি দিলাম, এরকম আমি তোমাকে বলে দিলাম যে বেরিলিয়ামের মধ্যে কটা ইলেকট্রন থাকে, 4টা থাকে। আমি তোমাকে বলে দিলাম বেরিলিয়াম 2+, এর জন্য কি বোরের মডেল ইউজ হবে, এর জন্য ইউজ হবে না। কেন, কারণ বেরিলিয়াম 2+ মধ্যে কটা ইলেকট্রন আছে, দুটো ইলেকট্রন আছে, তাহলে এর জন্য কি হবে, বোরের মডেল ইউজ হবে না। ওই জন্য আমি তোমাকে দেখো হিলিয়ামের ক্ষেত্রে কি ইউজ হবে না। কিন্তু হিলিয়াম প্লাস মানে কটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন আছে, এর জন্য কিন্তু কি করতে পারবো, আমরা বোরের থিওরি ইউজ করতে পারবো। এটা আর এখানে কি দিয়েছে দেখো, আয়নের দ্বিতীয় উত্তেজিত স্তর। এবার দেখো তোমাদেরকে এই জিনিসটা মনে রাখা ভালো করে, যে উত্তেজিত স্তর বলতে কি বলছে। এমনিতে দেখো এটা কি ছিল, ধরো এটা নিউক্লিয়াস, এটা প্রথম, এরকম করে দ্বিতীয় আছে, তারপরে কি আছে তৃতীয়, তারপরে আছে এরকম করে চতুর্থ। এটা কি হচ্ছে, এটা হচ্ছে কোটার আমার নিউক্লিয়াস, এখানে পজিটিভ চার্জ আছে, এখানে হচ্ছে কি n = 1, এখানে কি আছে তাহলে n = 2, এখানে n = 3, আর উপরটা হচ্ছে আমার n = 4। এটা হচ্ছে লেভেল। ধরো ইলেকট্রনটা এখানে আছে, এই ইলেকট্রনের যে স্তর আছে এটাকে কি বলছি আমরা, এটাকে বলছি আমরা এখন ইলেকট্রনের গ্রাউন্ড স্টেট বা ভূমি স্তর। এরপর ইলেকট্রনটা কি হবে, এই যে স্তরগুলো আছে একে কি বলছি আমরা, একে বলছি আমরা প্রথম এক্সাইটেড স্টেট বলছি আমরা, বা ফার্স্ট এক্সাইটেড স্টেট বলছি। এটাকে কি বলছি আমরা, সেকেন্ড এক্সাইটেড স্টেট। এটাকে কি বলছি আমরা, থার্ড এক্সাইটেড স্টেট বলছি এটাকে। তাহলে তোমাকে যদি আমি বলে দিই যে হাইড্রোজেন সিস্টেমের জন্য বা হাইড্রোজেন লাইক সিস্টেমের জন্য যে গ্রাউন্ড স্টেট মানে n এর মান কত হবে, 1 হবে। আমি তোমাকে যদি বলে দিই প্রথম এক্সাইটেড স্টেট বা ফার্স্ট এক্সাইটেড স্টেট, n এর মান কত হবে, 2। দ্বিতীয় বললে কত হবে, n এর মান 3। তৃতীয় বললে কত হবে, n এর মান 4। এগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে না, কিন্তু প্রবলেমগুলো তোমরা করতে পারবে না। এখন তোমাকে কি বলে দিয়েছে দেখো, এখানে বলে দিয়েছে যে কি হয়, হাইড্রোজেন পরমাণুর ভূমিস্তরে শক্তি -13.6 ইলেকট্রন ভোল্ট তোমাকে বলে দিয়েছে। জিজ্ঞেস করছে কার জন্য, যে হিলিয়াম প্লাসের জন্য অবশ্যই বোরের মডেল ইউজ করতে পারবো আমরা। তাহলে বোরের মডেল ইউজ করা মানে কি, ওই রেডিয়াসের ফর্মুলা, ভেলোসিটির ফর্মুলা আর এনার্জির ফর্মুলা, তিনটে ফর্মুলা কি করবো আমরা ইউজ করতে পারবো। দেখো হিলিয়াম প্লাস বলেছে, মানে হিলিয়াম প্লাসের কি বার করতে দিয়েছে, হিলিয়াম প্লাস আয়নের
দ্বিতীয় উত্তেজিত স্তর। দ্বিতীয় উত্তেজিত স্তর মানে কি, সেকেন্ড এক্সাইটেড স্টেটের জন্য বার করতে দিয়েছে। সেকেন্ড এক্সাইটেড স্টেট মানে এর মান কত হবে, ওখানে এর মান হবে আমার 3। সেকেন্ড এক্সাইটেড মানে এর মান কত হচ্ছে 3। কি বার করতে দিয়েছে আমাকে, শক্তি কত হবে। তাহলে শক্তির ফর্মুলা একটু আগে কি দেখলাম আমরা, যে কি হয়ে থাকে, শক্তির ফর্মুলা En সমান কি হয়ে থাকে, En সমান হয়ে থাকে -13.6 ইলেকট্রন ভোল্ট ইন্টু Z²/n²। এটা হচ্ছে শক্তির ফর্মুলা। এখানে দেখো কার জন্য বলেছে, হিলিয়াম প্লাস। তাহলে বলো হিলিয়াম প্লাসের জন্য জেড এর মান কত হবে, হিলিয়াম প্লাসের জন্য জেড এর মান কত হবে, হাইড্রোজেনের জন্য জেড এর মান 1 হয়, হিলিয়ামের জন্য জেড এর মান কত হচ্ছে 2। তাহলে এখানে জেড সমান কত হবে 2। আর কি বলেছে, যে দ্বিতীয় উত্তেজিত স্তর, একটু আগে বললাম দ্বিতীয় উত্তেজিত স্তর মানে কি হবে, এর মান 3। তাহলে মানটা বসাও, যে -13.6 ইলেকট্রন ভোল্ট ইন্টু জেড এর মান হচ্ছে 2 মানে কত হবে 4, আর এন এর মান হচ্ছে 3 মানে কত হবে 9। এটা কাটাকাটি করে দেখো কত আসছে, 9 45 থেকে 46 1.51 এর কাছাকাছি আসবে। আর এর সঙ্গে গুণ করলে কত আসবে, এর সঙ্গে গুণ করলে তোমার ওই 6 পয়েন্ট সামথিং হবে। তাহলে কত হবে, যে -6.04 ইলেকট্রন ভোল্ট হবে। এটা দেখো এখানে অবশ্যই আছে, এটা কি -6.04 ইলেকট্রন ভোল্ট উত্তর আছে। তাহলে এটা কি হবে আবার, এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার হিলিয়াম প্লাস আয়নের দ্বিতীয় উত্তেজিত স্তরের শক্তি। এটা এরপরে এর প্রবলেম দেখো, প্রবলেমটা কি বলেছে, বলছে নিম্নলিখিতের মধ্যে সর্বাধিক শক্তির আলোক কণা বা ফোটন কোনটি হবে। মানে তোমাকে কি করেছে, এখানে চারজনকার জন্য 4টা মান বলে দিয়েছে, জিজ্ঞেস করছে কার ক্ষেত্রে শক্তি বেশি হবে। আমরা দেখো একটু আগে বার করলাম না, যে শক্তির রাশিমালাগুলো কি হয়ে থাকে। দেখো কি পেলাম আমরা, এরকম পেয়েছিলাম যে ই সমান কি হয়ে থাকে, ই সমান অনেক সময় হয়ে থাকে এইচ নিউ। আর কি পড়লাম আমরা, যে ই সমান হয়ে থাকে এইচ সি বাই ল্যামডা, আর 1/λ মানে কি নিউ বার। তাহলে 8 সমীকরণ পাবো আমরা, ই সমান হচ্ছে এইচ সি নিউ বার। তাহলে এরকম 3টে সমীকরণ আছে। আমরা কি করবো, এখানে প্রথমে আমাকে কি বলে দিয়েছে, এখানে দেখো আমাকে এখানে কি বলে দিয়েছে, আমাকে এখানে বলে দিয়েছে ল্যামডা সমান 300 ন্যানোমিটার। এটা আমরা নিশ্চয়ই এই সমীকরণে বসাতে পারবো। এই সমীকরণে যদি বসাই আমরা, তাহলে এখান থেকে এর এনার্জিটা আমরা পেয়ে যাব E1। তারপরে কি বলে দিয়েছে দেখো, এখানে নিউ বলে দিয়েছে, মানে কি বলে দিয়েছে আমাকে, কম্পাঙ্ক বলে দিয়েছে। আমি এখানে কম্পাঙ্কটা বসাবো, এই মানটা বসালে কি পেয়ে যাবো, আর একটা এনার্জি পেয়ে যাবো, যেটা পাবো সেটা হচ্ছে কি আমার E2। তারপরে দেখো কি বলে দিয়েছে, নিউ বার বলে দিয়েছে, মানে কি তোমাকে তরঙ্গ সংখ্যা বলে দিয়েছে। তাহলে কি করবো, এই নিউ বারের মানটা এখানে বসাবো, তাহলে কি পেয়ে যাবো আমরা, আর একটা এনার্জি পেয়ে যাবো, কি বলছি আমরা E3। আর দেখো একটা মান দেওয়া আছে কিসে, জুলে দেওয়া আছে একটা এনার্জি, এটা হচ্ছে কি আমার E4। এই মানগুলো সব কিন্তু তোমরা জুলে ইউজ করবে। এই যে এইচ এর মানটা আরগানা বসিয়ে জুলে বসাও, তাহলে সবগুলো জুলে আসবে। তারপরে দেখবে 4টার ক্ষেত্রে কার মানটা বেশি আসছে, কার মানটা কম আসছে। তোমাকে জিজ্ঞেস করেছে কোনটার কি হবে সর্বাধিক শক্তি হবে, জিজ্ঞেস করেছে। তো 4 জনকার মধ্যে যার এনার্জি বেশি হবে সেটা কি হবে, সর্বাধিক হবে। এটি তোমাকে জিজ্ঞেস করেছে। আশা করি তোমরা এই প্রবলেমটা কিন্তু অবশ্যই করতে পারবে। এটা তাহলে দেখো আমরা পড়ছিলাম কি জায়গাতে, অ্যাটমিক স্ট্রাকচার যখন শুরু করেছিলাম আমরা প্রথমেই বলেছিলাম পড়বো এইভাবে, যে বিভিন্ন বিজ্ঞানী আসবে, একটা করে মডেল দেবে, মডেলটার সাহায্যে কি করবো, সে মডেলের সাহায্যে অ্যাটমটাকে ব্যাখ্যা করার চেষ্টা করবে, কিন্তু দেখা যাবে সে কি হয়ে যাবে, ফেলিওর হয়ে যাবে। এরকম করে বিজ্ঞানী প্রথম ডাল্টন তো প্রথমেই বাদ হয়ে গেছে, তারপরে কে এসেছিল, তারপরে এসেছিল থমসন, সেও বাদ হয়ে গেল, তারপর রাদারফোর্ড এক্সপেরিমেন্ট করে বার করলো, সেও বাদ হয়ে গেল। তারপরে বিজ্ঞানী বোর কি করলো, ওই কোয়ান্টাম থিওরি ওইটাকে ইউজ করে কি করলো, একটা মডেল দিল, দেখো বোরের মডেল বলছি আমরা, কিন্তু সেই মডেলকে ইউজ করে অনেক কিছু পড়লাম, অনেক কিছু জানতে পারলাম। অনেক কিছু মানে তোমার দেখো, যে ইলেকট্রনটা ঘুরছে সেই ইলেকট্রনের কি বার করতে পারছি, শক্তি বার করতে পারছি, সেই ইলেকট্রনের বেগ বার করতে পারছি, আর যে কক্ষপথে ঘুরছে তার ব্যাসার্ধ নির্ণয় করতে পারছি। এই সমস্ত কিছু নির্ণয় করতে পারছি কোনখান থেকে, ওই বোর্ডের যে 3টে পোস্টুলেট আছে সেই পোস্টুলেট থেকে আমরা কি করতে পারছি, নির্ণয় করতে পারছি। আর একটা জিনিস দেখো, আর একটা জিনিসের সমস্যা হয়েছিল না, ওই যে যখন রাদারফোর্ডটাকে বাদ দিয়ে দিয়েছিল, রাদারফোর্ডের মডেলটাকে কেন বাদ দিয়েছিল, বলেছিল না যে হাইড্রোজেনের বর্ণালীকে ব্যাখ্যা করতে পারেনি। বোর কিন্তু কি করবে, এই হাইড্রোজেনের বর্ণালীকে ব্যাখ্যা করতে পারবে। তাহলে নেক্সট ক্লাসে আমরা কি করব, ওই হাইড্রোজেনের যে বর্ণালী বা স্পেকট্রাম আছে, নেক্সট ক্লাসে আমরা স্পেকট্রাম টপিকটাকে নিয়ে ডিসকাস করব। এটা তাহলে আজকের ভিডিও এখান অবধিই। তোমরা কি করবে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের মধ্যে আমাদের ভিডিওটাকে শেয়ার করে দিও। এটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।